আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। নতুন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি জানেন, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের একজন নায়েবে আমির, এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন। টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনূস যাতে লাঞ্ছিত না হন, কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে, তাকে তারা রক্ষা করবে। কিন্তু সেখানে খুব বেশি একটা লোক সংগ্রহ করতে হবে। আউটসোর্সিংটাকে আরো সহজ করে বলি, টাকার বিনিময়ে ভাড়ায় লোক আনতে হবে। সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে, যাওয়ার খরচ দেওয়া হবে, আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে। এই খরচটা কোত্থেকে আসবে? এম্বাসিতে বিভিন্ন সোর্সের, যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে, সেই টাকা। এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ, তারা একটা অ্যামাউন্ট দেবেন, আর ইউনূসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন। এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিং এ, অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা, বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে, প্রতিবাদ জানাবে, সেই ডেমনস্ট্রেশনের কাউন্টার ডেমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে। আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী, যিনি এখন আর নাই প্রফেশনে, একজন অ্যাটর্নি, এই তিনজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, না হলে অতীতে কোনো গভর্নমেন্ট, এমনকি সামরিক স্বৈরাচাররাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই। তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয়, বিশেষ প্রোটেকশন দেয়। এইটা তো দেওয়ার কোনো বিধান নাই। এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে, তার ভিতরে ইউনূস পড়ে না, সেটাই ব্যর্থ। বিএনপি, জামাত, এনসিপির বড় ধরনের ডেমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না, বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না। সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে। যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে, বর্ণনা শপে কাজ করে, ক্যাশের ভিত্তিতে কাজ করে, বা রেগুলার কোনো কাজ নাই, তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডেমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে, যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে। এই পদক্ষেপ নিয়েছেন, এটা অনেকে খুব সুবিধাজনক ছাড়া না। তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটে প্রতিবাদ জানাতে যাওয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কনসুলেট জেনারেল থেকে বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে যে প্রেস মিনিস্টার, তিনি এটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন। টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে, কারো কেস পেন্ডিং আছে, কেউ ইনডেফিনিট পিরিয়ডের জন্য আছে, তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা অ্যাপ্রুভ হবে না, ফলে ভয়ভীতির ভিতরে তাদের রাখা যায় কিনা। এটা আবার গত রাতে একজন ইউটিউবার, তিনি অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা। আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি। তাছাড়া ওই দেশে মামলা হয়, মামলার তদন্ত হয়, তারপরে গ্রেপ্তার হয়, তদন্তের পর্যায়ে এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। তা মামলাই যদি না হয়, তা গ্রেপ্তার হয় কিভাবে? অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি প্রেসকে বলছেন যে একটা লোকও আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার, বিরোধী দলের লোক নেওয়া, ভাড়ায় লোক আনা, আউটসোর্সিং যেটাকে, নিজের হাইকমিশনকে ব্যবহার করা, নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা, এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই। তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন, তাদেরকে নাকি অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোকে এখানে পাঠান। তাতে নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এত কিছু করার পরেও ইউনূস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে। তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না। তিনি লন্ডনে গেছিলেন, সেখানে যে হোটেলে ছিলেন, হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না, প্রবাসীদের এত তীব্র ক্ষোভ। তার যিনি মাস্টার মাইন্ড, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন, লন্ডনে অপদস্থ হয়েছেন, জাপানে গেছেন, আরেকজন জাপানে অপদস্থ হয়েছেন। বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক, তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা, সেখানে গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সেখানে তার যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সাজিস আলমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি, কারণ তাদেরকেই নাকি খোঁজে। আবার কক্সবাজার, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী, সোয়াত বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না, পরিস্থিতি এমন। ফলে দেশের ভিতরে, দেশের বাইরে কোনো জায়গায় ইউনূস এবং তার গংরা, তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফার্স্ট হয়েছেন, এত খারাপ অবস্থা। এবং এই ঘটনায় সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। একজন ইউটিউবারের আলোচনার ভিতরে দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে, তারা কি দুঃসময়ের ভিতর আছে, কোনো অভাবনা আছে, খাবার দাবার পাচ্ছে নাকি। আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে 35 কোটি টাকা নিয়েছেন এবং এনবিআর এর চেয়ারম্যান নিয়োগে নাকি 100 কোটি টাকার ঊর্ধ্বে।
এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এটা যেমন ভাবছেন, পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না। হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে, তাছাড়া ক্ষমতা হাতছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি। যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা। আর ইউনূসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন যে বিদেশ থেকে আসছেন, কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি। আর এনজিও পার্টি, কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডায়াপার করতে হয়, মানে বহুমূত্র রোগে আক্রান্ত। এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না, কাজে হালুয়া রুটি যা কিছু ভাগযোগ করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময়। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও, সর্বশেষে 5,000 টাকা করে দেওয়ার মতো একটা উৎকোচ দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না। আর মিছিল প্রতিদিন 10টা-15টা মিছিল হচ্ছে, আড়ালে আবডালে না, ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে। এমনকি ইউনূসের যে দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে, শব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপির কেউ। অন্যদিকে জামাত এবং বিএনপির ভিতরে একটা বিভাজন দৃশ্যমান। এনসিপি হারিয়ে গেছে, তার কোনো খোঁজখবর নাই। আবার তারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন, তাদের আহ্বানে নাকি আর এখন কেউ সাড়া দিচ্ছে না। তারা এই আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত, বিএনপি, এনসিপি এদের দিয়ে নাকি কিছুই হবে না, ইউনূসের নাকি খুব শিগগিরই পতন হয়ে যাবে। তাহলে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক, তার নেতৃত্বে আরেকটা সরকার গঠন বা আরেকটা দল করা যায় কিনা সেটা নিয়েও তারা আলাপ আলোচনায় আছেন। ইউনূস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন, কেউ বলছেন অন্ধকার দেখছেন, কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে। আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নৃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায়, এরা কিন্তু সেই গ্রুপ। অর্থাৎ এই বিভৎসতা, এই যে ইউনূস বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনূসের নিউ ইয়র্ক সফর। আমাকে বাংলাদেশের একজন আইনজীবী, বর্তমানে দেশের বাইরে থাকেন, তিনি তো বললেন এমনও তো হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনূস নিউ ইয়র্ক থেকে আর ব্যাকই করবে না, কারণ তার উত্থান সবটা তো ওখানে। তার নোবেল কিনে দেওয়া, আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া, ইসরায়েলকে টাকা দেওয়া, নানাভাবে ওনার শেকড় তো বাইরে। কাজে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইউনূস দেশে নাও যেতে পারে। আমরা অপেক্ষায় থাকি ইউনূস গঙ্গের পরিণতির জন্য। ইতিহাস কিন্তু তাই বলে। আতঙ্কিত ইউনূস, একজন খুব পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন ইউনূসের ক্যাবিনেটে অনেক বয়স্ক লোক আছে যাদের ডায়াপার করতে হয়। এবারে আতঙ্ক যা, তাতে প্রাকৃতিক ডাকের জন্য ইউনূসকেও কি ডায়াপার করতে হবে? এমনটাও কি শঙ্কার বাইরে? যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি এটা একটা চলমান ইতিহাস। এখন 1971 সালে যে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, এতে আক্রান্ত, যেটি অনেকটা ক্যান্সারের মতো। এখন প্রথম দিকে ক্যান্সার যখন পৃথিবীতে আবিষ্কার, মানে মানুষ বুঝতে পারে ক্যান্সার নামক একটি রোগ আছে, এটা ছিল মরণব্যাধি। অর্থাৎ এই রোগ যদি কারো হতো মৃত্যুটা অবধারিত ছিল। পরবর্তীতে বিজ্ঞানীদের অক্লান্তিক পরিশ্রমে গত 50 থেকে 70 বছরের মধ্যে ক্যান্সার রোগের নানাবিধ চিকিৎসা বেরিয়েছে। এখন ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। 4th স্টেজে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে তাহলে সেই ক্যান্সার আর সারানো যায় না, মৃত্যু অনিবার্য। কিন্তু বাংলাদেশে যে ক্যান্সারে আক্রান্ত, সেই ক্যান্সারটি প্রাথমিক স্টেজে আছে। এই প্রাথমিক স্টেজে এই ক্যান্সারটির নাম হচ্ছে ডক্টর ইউনূস নামের একটা সরকার। এই ক্যান্সারের নাম হচ্ছে সমন্বয়ক নামের সন্ত্রাস। এই ক্যান্সারের নাম হচ্ছে এনসিপি নামে পরগাছা। এই ক্যান্সারের নাম হচ্ছে 1971 সালের ঘাতক দালাল, যারা রাজাকার আলবদর আল শামস বাহিনী করে বাংলার নারীকে দর্শন করেছে, বাংলাদেশকে দর্শন করেছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে, 1 কোটি মানুষকে সীমান্তের উপরে দেশান্তরিত হতে বাধ্য করেছে, আগুন জ্বালিয়েছে গ্রামকে গ্রাম, অসংখ্য মানুষকে হত্যা করেছে। এই ক্যান্সারের প্রাদুর্ভাব 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে হয়েছে। সেই ক্যান্সারের দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস। এই ক্যান্সারকে মানে একটি জায়গা থেকে শরীরের সমস্ত শিরায় উপশিরায় পৌঁছে দেওয়ার কাজ করছে এই ডক্টর ইউনূস। এখন এই ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ক্যান্সার প্রতিষেধক টিকা দিতে হবে, এই ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিতে হবে, এই ক্যান্সারকে নির্মূল করার জন্য ওষুধ খাওয়াতে হবে। সেই ওষুধ, সেই কেমোথেরাপি, সেই চিকিৎসা যাদের হাতে আছে, যেই দেশপ্রেমিক মানুষদের হাতে আছে, তারা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযোদ্ধারা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে যে প্রজন্ম বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা, 72 সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে, সেই প্রজন্ম। সেই প্রজন্ম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, আওয়ামী যুবলীগ,
এবং বামদলীয় রাজনৈতিক ঐক্য, কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদল এবং জাতীয়তাবাদী চেতনার কিছু মানুষ, এই বাংলাদেশ যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এই ক্যান্সার থেকে এই দেশটিকে রক্ষা করা যাবে না। যার ফলে এই প্রগতিশীল, এই উন্নয়নশীল, গণমুখী এই সমাজটি গত 53 বছরে রাজনীতিবিদের হাত ধরে যেখানে গিয়ে পৌঁছেছে, আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে তুলনা করি, কারা আমাদের প্রতিবেশী? ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, এদের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে আমরা আসলে 2024 সালের আগস্ট মাস পর্যন্ত এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথাপিছু আয় সবার উপরে ছিলাম। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে হেলথ, স্যানিটেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশনে সবার উপরে ছিলাম। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে শিশু মৃত্যুর হার সবচেয়ে কম ছিল। মানুষের গড় আয়ু 73 বছর ছিল, যেটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো দেশে 72-এর উপরে ছিল না। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে স্কুলে যাওয়া বাচ্চার পরিমাণ শতভাগ হয়েছিল। স্কুলে গেলে বাচ্চাদেরকে পয়সা দেওয়া হতো, বিধবা ভাতা দেওয়া হতো, দুস্থ ভাতা দেওয়া হতো, দরিদ্র মানুষদেরকে মানে ভালনারেবল গ্রুপ ফিডিং এর আওতায় 30 লক্ষ পরিবারকে দেওয়া হতো বিজি অ্যাপ কার্ড, যে কার্ডের মাধ্যমে 10 টাকা দামে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হতো। আজকে তার কিছুই নেই। ক্যান্সারে আক্রান্ত এই দেশ। উত্তরবঙ্গে যে হাহাকার ছিল, উত্তরবঙ্গে যে মঙ্গা ছিল, সেই মঙ্গা ডক্টর ইউনূস আবার বাংলাদেশে নিয়ে এসছে। রিক্সা যারা চালিয়ে খান, ঠেলা গাড়ি চালান, দিন মজুরের কাজ করেন, শ্রমজীবী মানুষের কাজ করেন, তাদের অনেকের কর্ম এখন আর নেই। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। লক্ষ লক্ষ নারী তার গার্মেন্টসের জবটি রক্ষা করতে পারেনি। বাংলাদেশ থেকে গার্মেন্টসের অর্ডার শিফট হয়ে যাচ্ছে এশিয়ার অন্যান্য দেশে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, তাদেরকে কি জিজ্ঞাসা করেন আপনার এখনের আয় কি বেড়েছে না কমেছে? খরচ কি বেড়েছে না কমেছে? এক কথায় বলবেন আমার খরচ বেড়েছে। আয় কমেছে। কত কমেছে? 10%, 20%, 30%, না 50%। তাহলে দেখেন, যে মানুষের আয় কমেছে 50%, খরচ বেড়েছে 10%, তার জন্য 60% ইনকাম কমে গেছে। সেই মানুষ এখন অন্যের সংস্থান নেই, বস্ত্রের সংস্থান নেই বাসস্থানের কোনো প্রতিশ্রুতি। এইরকম একটা অবস্থায় স্কুলের বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন ব্যাংক তার গ্রাহককে তার গচ্ছিত আমানতের টাকা ফেরত দিতে পারছে না। বিশ্ব ব্যাংক যে সাহায্য আমাদেরকে দিয়েছিল, তার বাহিরে আর কোনো সাহায্য বাংলাদেশে আসছে না। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ ইনভেস্ট পৃথিবীর বিভিন্ন জাতি থেকে, বড় বড় দেশ থেকে আসতো, সেই ইনভেস্ট এখন জিরোর কোটায় চলে গেছে। গত 16 মাস ধরে বাংলাদেশে 1 টাকাও ইনভেস্ট হয়নি। তাহলে আপনি দেখেন, একটা দেশে যদি ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়, একটা দেশে যদি বিদেশে যাওয়া মানুষের সংখ্যা কমে যায়, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এইসব দেশে আমাদের তরুণদের একটা নতুন প্রজন্ম সবসময় ওইসব দেশের দিকে যেত। ওইসব দেশে গিয়ে তারা নিজের ভাগ্য উড়ানোর চেষ্টা করতো, পরিবারের জীবন বদলাতো এবং নিজের জীবন বদলিয়ে বাংলাদেশকে রেমিটেন্স দিত। সেই দেশে এখন ব্রিটেনে বাগে নেমে এসছে। আমি ইমিগ্রেশন সেক্টরের সাথে জড়িত বলে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমেরিকাও 30% থেকে 40% ভিসা কমিয়ে দিয়েছে। ইউরোপে এখন নাই বললেই চলে। অস্ট্রেলিয়া, কানাডা, তাদেরও যে রেশিওটা আপনি যদি গত 3 বছর আগেরটা হিসাব করেন আর এখন একটা হিসাব করেন, প্রায় অর্ধেক কমে গেছে। তাহলে আমাদের যে এই প্রজন্ম, যেই প্রজন্ম 100টা ইউনিভার্সিটি থেকে, মেডিকেল কলেজ থেকে, বুয়েট, চুয়েট, রুয়েটের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছে, যাদের অ্যাকোমোডেশন দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশে নেই, এই বাংলাদেশ থেকে তারা বেরিয়ে যাবে সেই ব্যবস্থাও নেই। কারণ মৌলবাদী চিন্তা চেতনার মানুষরা বাংলাদেশটিকে গ্রাস করেছে। এই মাওলানা মুমিনুল হকের নেতৃত্বে লোকেরা এখন আফগানিস্তানে যায়। কবি নজরুল বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। পৃথিবীর মানুষ চাঁদের দেশে যাওয়ার জন্য, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য যখন সাধনা করছে, আমাদের এই মুমিনুলরা, ওই 501 নাম্বার রুমে ধরা খাওয়া মুমিনুলরা এখন আফগানিস্তানে যাচ্ছে। আফগানিস্তান থেকে নতুন ফতোয়া নিয়ে এসে কিভাবে আমার নারীকে পাথর মারা যায়, দৌড়া মারা যায়, সেই নতুন সালিশি ব্যবস্থা চালু করার জন্য। আমরা যদি এখন এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, এই শিক্ষিত জনগোষ্ঠী যদি এখন সোচ্চার না হয়, এই মৌলবাদী চক্র যারা বাংলাদেশকে জাহান্নাম বানাতে চায়, বাংলাদেশের নারীদের জীবনকে নিষ্পেষিত করে দিতে চায়, এক পুরুষ 4টি নারীকে সম্ভোগ করতে চায়, সেই সমাজ ব্যবস্থায় আমরা আবার হয়তো ফিরে যেতে হবে। এই ক্যান্সার, যেই ক্যান্সার বাংলাদেশ আজকে আক্রান্ত, সেই ক্যান্সার বাংলাদেশটি যদি এখন যদি তরুণ প্রজন্ম যদি জেগে না উঠে, এখন যদি অসাম্প্রদায়িক চেতনার মানুষ জেগে না উঠে, এখন যদি 1971পন্থী মানুষেরা জেগে না উঠে, তাহলে তাদের হেরাত, কাবুল, কান্দাহারের মতো গুহা জগতে ফিরে যাবে এই বাংলাদেশ। আসুন, আমরা যারা এই বাংলাদেশকে ভালোবাসি, ডক্টর ইউনূসকে যারা পরিচালনা করেন মৌলবাদী শক্তি, তাদেরকে পরাজিত করে এই ডক্টর ইউনূসের সমাধি, মানে ডক্টর ইউনূসের সমাধি নয়, তার সরকারের সমাধি এখানে করে প্রগতিশীল, বাংলাদেশমুখী এবং প্রগতিমুখী মানুষ দিয়ে একটি সরকার করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে ক্যান্সারটি আস্তে আস্তে 4th স্টেজে চলে যাবে, যখন আপনি কেমোথেরাপি দিয়েও এই রোগটি আর সারাতে পারবেন না। ভালো থাকুন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।